এক সপ্তাহ হলো অবন্তী তার বাবার বাড়ি চলে গিয়েছে। না, আমার সাথে কোনো ঝগড়া বা রাগারাগি করে নয়। আমাদের বৈবাহিক সম্পর্কটা নাকি আর আগের মতো নেই। তাই সে সিদ্ধান্ত নিয়েছে একটা অসুস্থ সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার। এক সপ্তাহ আগে রাতে অফিসের একটা জরুরি ফাইল নিয়ে কাজ করছিলাম ল্যাপটপে। ঠিক তখনই অবন্তী ঘরে ঢুকে আমায় বলল, তোমার সাথে কিছু কথা আছে। আমি ল্যাপটপ থেকে মুখ না তুলেই বললাম, হ্যাঁ বলো, কি কথা? অবন্তী রাগান্বিত ভরে খানিকটা ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা মানুষ কথা বললে যে তার দিকে একটাবার তাকাতে হয়, সেই সেন্সটাও তোমার ভেতরে নেই? বাই দ্য ওয়ে, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম এভাবে আর আমাদের একসাথে থাকা সম্ভব না। ল্যাপটপ থেকে মুখ তুলে প্রশ্ন করলাম, মানে? মানে আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই। কি দরকার খামোখা একটা অসুস্থ সম্পর্ককে জোর করে টিকিয়ে রাখার? আমি অনেক ভেবেছি, তারপর সিদ্ধান্ত নিয়েছি আমাদের আলাদা হয়ে যাওয়াটাই সব থেকে বেশি ভালো হবে। তুমি ডিভোর্স চাইছো? হ্যাঁ। ভেবে বলছো তো কি বলছো তুমি? হ্যাঁ, আমি সব কিছু চিন্তা ভাবনা করেই ডিসিশন নিয়েছি। আমাদের আর একসাথে থাকা সম্ভব নয়। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কাল সকালে বাবার বাড়ি চলে যাব। তুমি যত দ্রুত পারো একজন অ্যাডভোকেট দেখে সবকিছু ঠিকঠাক করে আমাকে জানিও। পরদিন সকালে যখন দেখলাম ব্যাগে তার প্রয়োজনীয় জিনিসপত্র আর কাপড় চোপড় ঢোকাচ্ছে, তখন অনেকবার নিষেধ করলাম, আটকানোর চেষ্টা করলাম, কিন্তু কে শোনে সেসব? কোনো কিছু তোয়াক্কা না করে ব্যাগ হাতে করে হনহনিয়ে বেরিয়ে গেল। সে কোনোভাবেই আর আমাদের সম্পর্কটাকে রাখতে চায় না। এই এক সপ্তাহের ভেতরে আমি নিজ থেকে অবন্তীকে অনেকবার টেক্সট বা কল দিলেও অবন্তী একবারও দেয়নি। মেসেজ বা কল করেও তাকে অনেক মানানোর চেষ্টা করেছি, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল। সে মনে হয় সত্যি সত্যি আমার থেকে মুক্তি পেলে বেঁচে যাবে। তবে শাশুড়িমা রোজ একবার করে ফোন করে, এই তো একটু আগেও করেছিল। তারপর কান্নাকাটি করতে করতে বলেছিল, বাবা, সংসারে একসাথে থাকতে গেলে একটু আধটু ঝগড়া মান অভিমান হয়েই থাকে, তার জন্য এমন বড় একটা সিদ্ধান্ত নেবে? তোমাদের বয়সের এখন কিছুই না, দুজনে কথা বলে ঝামেলাটা মিটিয়ে ফেলো বাবা। চুপ থাকাটা তো কোনো সমাধান হতে পারে না। শাশুড়ি মায়ের এহেন কথার আমি কোনো উত্তর খুঁজে পাই না, তাই চুপচাপ তার কথাগুলো শুনে যাই শুধু। রাতে কোনো রকম দুমুঠো জোর করে খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে বিকেলে অ্যাডভোকেট অবিনেশ বাবুর কথাগুলো ভাবছি। আজকে আমাদের বিষয়টার জন্য অবিনেশ বাবুর কাছে গিয়েছিলাম। সবিস্তারে সবকিছু খুলে বলার পর ডিভোর্স কথাটা উঠতেই অবিনাশ বাবু যেন হকচকিয়ে উঠলেন। তারপর উদ্ভ্রান্তের স্বরে বললেন, বিয়ের আগে একে অপরকে ছাড়া কিছুই বুঝতে না। পুরো ক্যাম্পাস জুড়ে সবাই তোমাদের লাইলি মজনু বলে ডাকতো। তাহলে কি এমন হলো যে বিয়ের 2 বছর হতে না হতেই আলাদা হয়ে যাওয়ার মতো এমন কঠিন একটা সিদ্ধান্ত নিলে দুজনে? আমি তাকেও কোনো উত্তর দিতে পারিনি। আসলে আমি নিজেও জানি না অবন্তী এমন সিদ্ধান্ত কেন নিল। হ্যাঁ, মানছি টুকটাক ঝগড়াঝাটি হয় মাঝে মধ্যে, কিন্তু সেগুলো তো প্রতিটা ঘরেই হয়ে থাকে কম বেশি। অবিনাশবাবু আমার পূর্ব পরিচিত, আমাদের বিয়েতেও এসেছিলেন তিনি। তিনি নিজেও চান না আমরা আলাদা হয়ে যাই। তাই সব কিছু শোনার পরে তিনি একটা কথাই বললেন, জীবন তোমাদের, সিদ্ধান্তও তোমাদের। সেখানে আমাদের জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার অধিকার নেই। তবে তোমাকে একটা পরামর্শ দিতে পারি, তোমরা বরং আরও কয়েকটা দিন ভাবো। আসলে একটা সম্পর্কে হুট করে বা একদিনেই দূরত্ব বাড়ে না। হয়তো তোমাদের ভেতরে ছোট ছোট এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো তোমরা তুচ্ছ ভেবে উড়িয়ে দিয়েছো, আর সেই তুচ্ছ ঘটনাগুলোই জমতে জমতে একসময় পাহাড় সমান হয়ে মনের ভেতরে এই দূরত্বের দেওয়ালটা তৈরি করেছে। আমি বলছি না তোমার কোনো দোষ আছে, তবে এমন কিছু আছে যেটা তুমি সহজ ভেবেছো আর অবন্তী সেটাকে ধরে বসেছে। আসলে সম্পর্কে আগ্রহটাই বেশি জরুরি, বুঝলে তো? তোমরা বরং আরও কয়েকটা দিন সময় নাও, ফাইন্ড আউট করো তোমাদের সমস্যাটা কোথায়, তারপর না হয় আবার সিদ্ধান্ত নিও। বিছানার পাশে থাকা ফোনটা হাতে নিলাম। অবন্তীকে কি বিষয়টা জানাবো? পরক্ষণে আবার কি ভেবে ফোনটা রেখে দিলাম। মাথাটা কেমন ঝিমঝিম করছে। বিছানা ছেড়ে উঠে গিয়ে
জানালাটা খুলে পর্দাটা সরিয়ে দিলাম। আকাশের বুকে জল জল করতে থাকা গোলাকার চাঁদটা যেন আজ তার সমস্ত আলো নিঃস্বার্থভাবে পৃথিবীর বুকে বিলিয়ে দিচ্ছে। ইস, আমাদের জীবনটাও যদি এমন হতো। অনেক দিন হলো আমাদের বিয়ের ছবিগুলো দেখা হয় না। আজকে কেন জানি খুব দেখতে ইচ্ছে হচ্ছে। ধরা পায়ে আলমারির দিকে এগিয়ে গিয়ে আলমারির ড্রয়ার থেকে ফটো অ্যালবামটা বার করতে গিয়ে দুটো ডায়েরি দেখতে পেলাম। ডায়েরি দুটো বিয়ের 1 সপ্তাহের মাথায় আমি নিজেই কিনে এনেছিলাম। একটা অবন্তীর হাতে দিয়ে বলেছিলাম, এখন থেকে আমাদের দুজনার একে অপরের অপছন্দ, অভিযোগ সমস্ত কিছু এই ডায়েরিতে লিখে রাখব। তারপর 1 সপ্তাহ পর পর ডায়েরি খুলে দেখব আমরা একে অপরের সম্পর্কে কি কি অভিযোগ আর অপছন্দ খুঁজে পেয়েছি। ঠিক আছে? অবন্তী সেদিন একগাল হেসে বলেছিল, কিন্তু এসব করে কি হবে? আমি উত্তরে বলেছিলাম, আমরা অনেক সময় একে অপরের অপছন্দ, দোষ ত্রুটি মুখ ফুটে বলতে পারি না। তখন কি হয়, সেগুলো মনের ভেতরে চাপা রাখতে রাখতে একটা সময় সম্পর্কে দূরত্বের সৃষ্টি হয়। তাই আমি চাই না আমাদের ভিতরে ছোটোখাটো ভুল ত্রুটি বা দোষ থেকে দূরত্ব বাড়ুক। তাই এই আইডিয়াটা করেছি। অবন্তী সেদিন আমার প্রস্তাবে রাজি হয়েছিল, কিন্তু আমার কখনো ডায়েরিতে তাকে নিয়ে কোনো অভিযোগ বা দোষ লেখা হয়নি। কি মনে করে অবন্তীর ডায়েরিটা হাতে নিয়ে খুলে দেখলাম, আর দেখতেই অবাক হয়ে গেলাম। এই 2 বছরে আমার উপর তার এত এত অভিযোগ, ডায়েরিটা না খুললে হয়তো জানতেই পারতাম না। অবন্তী হয়তো ভেবেছিল আমি সত্যিই ডায়েরিটা খুলে দেখব আর তার অভিযোগগুলোও পড়ব, কিন্তু বিয়ের পর নানান ব্যস্ততা আর সাংসারিক কাজের জন্য বেমালুম ডায়েরির কথা ভুলে গিয়েছিলাম। হয়তো এই সব অভিযোগগুলোই অবন্তীর মনে আমার জন্য দূরত্ব সৃষ্টি করেছে। অবন্তীর লেখা অভিযোগগুলো এক এক করে পড়তে লাগলাম। নিজেকে এখন সত্যিই অপরাধী মনে হচ্ছে। নিজের ভিতরে কেমন জানি অপরাধবোধ কাজ করছে। আসলেই তো, ব্যস্ততা নামের বেড়াজাল নিজের অজান্তেই আমাকে ধীরে ধীরে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। অবন্তী কি আমাকে শুধরানোর একটা সুযোগ দেবে না আর? আগামীকালই অবন্তীর সামনে গিয়ে দাঁড়াবো। প্রিয় মানুষের সামনে দাঁড়াতে আবার কিসের লজ্জা? পরদিন বিকালে অবন্তীকে না জানিয়েই শ্বশুরবাড়ি গিয়ে হাজির হলাম। শাশুড়িমা আমাকে দেখে খুশি হয়ে ভিতরে ডাক দিলেন, তবে অবন্তীকে দেখে ততটাও খুশি মনে হলো না। আমাকে আসতে দেখে সে নিজের রুমে ঢুকে গেল। শ্বশুর শাশুড়ির সাথে কুশল বিনিময় করে রুমে ঢুকতেই অবন্তী জিজ্ঞাসা করল, উকিলের কাছে গিয়েছিলে? মিথ্যে বললাম। না। কেন? আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? আমি একটু শান্তি চাই। আমার গলাটা ধরে এলো। আড়ষ্ট স্বরে বললাম, আমাকে ছাড়া তুমি সত্যিই সুখে থাকবে অবন্তী? অবন্তী কোনো উত্তর না দিয়ে জানালার কাছে গিয়ে বাহিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অবন্তী, আমি গতকাল তোমার লেখা ডায়েরিটা পড়েছি। আমার নামে যে তোমার এত এত অভিযোগ, আমি কোনোদিন ভাবতেই পারিনি। আসলে ভুলটা আমারই। বিয়ের আগে কত কত স্বপ্ন দেখিয়েছি তোমাকে, কিন্তু বিয়ের পর সেসবের কোনো কিছুই করিনি আমি। তার মানে এই নয় তোমার প্রতি আমার এক বিন্দুও ভালোবাসা কমেছে। ঠিক আগের মতনই ভালোবাসি তোমাকে, তবে নানান ব্যস্ততায় ভালোবাসাটা প্রকাশ করার ধরনটা একটু বদলেছে। মানছি ভালোবাসার ক্ষেত্রে ব্যস্ততা দেখানোটা একটা অজুহাত মাত্র, তবে সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। এই 7টা দিন তোমাকে ছাড়া আমি একটুও ভালো থাকিনি। বারবার মনে হয়েছে জীবন থেকে অনেক বড় কিছু একটা হারিয়ে যাচ্ছে। অবন্তী, আমি কথা দিচ্ছি তোমাকে, আর কখনো অভিযোগ করবার সুযোগ দেব না আমি। প্লিজ একবার সুযোগ দাও আমাকে। কথাগুলো বলার পর ধীর পায়ে অবন্তীর দিকে এগিয়ে গিয়ে অবন্তীর কাঁধে হাত রাখতেই অবন্তী ঘুরে দাঁড়ালো। তার চোখ মুখ শক্ত। চোখে চোখ রেখে বললাম, প্লিজ আর একটা বার, কথা দিচ্ছি আর কখনো কোনো রকম অভিযোগ করার সুযোগ দেব না। অভিমানের শেষ অধ্যায়টা যদি পড়তে দেখতে পেতে, আমি শেষ পাতায় তোমার জন্য দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে ধরে এতিমের মতো বলছি, সব কিছুর পরও আমি তোমাকেই চাই আর তোমাকেই লাগবে। কথাগুলো বলতে গিয়ে দেখলাম বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো বাতাস উঠেছে। জানালার বাইরে একবার তাকিয়ে নিয়ে বললাম, একটু পর হয়তো বৃষ্টি নামবে, বৃষ্টিতে ভিজবে? অবন্তী মুখ খুলল, তোমার না বৃষ্টির জলে ভিজলে জ্বর হয়, সর্দি লাগে?
তা তো আসেই, কিন্তু অনেক দিন হলো তোমার সেবা শুশ্রূষা পাওয়া হয়নি। বড্ড মিস করছি। যদি একটু বৃষ্টিতে ভিজে ঠান্ডা জল লেগেও যায়, তুমি তো আছো, পারবে না একটু ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে? অবন্তী কোনো উত্তর দিল না দেখে তার ডান হাতটা খপ করে ধরে ফেলে বললাম, চলো, এখনই বৃষ্টি নামবে। আজ পুরো রাস্তা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরবো। পাগল হয়েছে তুমি? একটু। এই পাগলামিগুলো দেখেই তো প্রেমে পড়েছিলে, তাই না? চলো চলো, আর দেরি করে লাভ নেই। শ্বশুর শাশুড়ির সাথে বিদায় নিয়ে অবন্তীকে সাথে করে বেরিয়ে পড়লাম। বাইরে তখন সবে বৃষ্টি পড়া শুরু হয়েছে। টিপটিপ বৃষ্টিতে দুজন পাশাপাশি হাঁটছি। এই এক সপ্তাহে কত কথা জমা হয়েছে। খুব করে চাইছি আজকে রাতের বৃষ্টির জলের মতো অবন্তীর হৃদয়ে জমে থাকা অভিমানের বিন্দুগুলোও যেন ঝরে পড়ে। বৃষ্টির জলেতে ধুয়ে মুছে সাফ হয়ে যাক হৃদয়ের সমস্ত গ্লানি।